নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। ক্লাস 5 থেকে ক্লাস 8 রাজ্য এবং জি 24 ঘন্টার যৌথ উদ্যোগ। ঘরে বসেই পড়াশোনা, পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেবেন শিক্ষকরা। আজ সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার শুরু করছি আজকের জুনিয়র ক্লাসরুম। আমার সঙ্গে যে দুজন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন তাদের আলাপ করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন শুভদীপ ভট্টাচার্য, সরসুনা হাই স্কুলের, এবং আমার সঙ্গে রয়েছেন সুদেশনা বসাক বন্দ্যোপাধ্যায়, শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট স্কুলে। আমি দুজন গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। একদম প্রথমেই জানিয়ে রাখি যে আজকে জুনিয়র ক্লাসরুমে দুটি অর্ধে আলোচনা হবে, যেমনটা প্রত্যেকদিন হয়ে থাকে। প্রথম অর্ধে ক্লাস 7-এর গ্রামার এবং ক্লাস 8-এর গ্রামার হবে। দ্বিতীয় অর্ধে ক্লাস 7-এর গ্রামারের জন্য আমি শুভদীপ বাবু আপনাকে অনুরোধ করছি যদি আজকের বিষয় একটু বুঝিয়ে বলেন প্লিজ। নিশ্চয়ই। গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের দুটো যে টপিক আছে তার প্রথমটা হলো হোমোফোনস। তো তোমরা নিশ্চয়ই বেশ কিছু শব্দ শুনে থাকবে। আচ্ছা বলো তো, পার্ক আবার পার্ক শুনেছো নিশ্চয়ই, PARK আবার PARK। এটাও কিন্তু একটা অদ্ভুত শব্দ। আবার ধরো বাড়িতে মাছি ঢোকে, ফ্লাই। আবার দেখো তুমি ঘুড়ি ওড়াও নিশ্চয়ই, সেটাও ফ্লাই। কি ব্যাপার হচ্ছে বলো তো, শব্দ দুটোই একই রকম শুনতে লাগছে না? ঠিক তাই, শুনতে লাগছে একই, না বানানের দিকে যদি তাকাও তাহলে কিন্তু আসল রহস্যটা ফাঁস হয়ে যাবে। কি সেটা আছে? পার্ক PARK, তুমি পার্কে খেলতে যাও, সেই পার্ক। আবার পার্ক যদি গাড়ি নিয়ে যাও, বাইক নিয়ে যাও, কোথাও পার্কিং করতে হয়, সেটা পার্ক। দুটো বানান কিন্তু একই। আবার ফ্লাই, মাছি, FLY একই বানান। আবার FLY তুমি ঘুড়ি ওড়াচ্ছ, অর্থাৎ দুটো বানান কিন্তু একই। এবার যদি অন্যরকম শব্দের দিকে তাকাও তখন দেখবে MALE মেল, আবার MAIL মেল। নিশ্চয়ই দেখেছো বিভিন্ন জায়গায় এন্ট্রিতে, ট্রেনের ক্ষেত্রে মেল আর ফিমেল লেখা থাকে। মেল পুরুষ, আবার MAIL মেল চিঠি, বার্তা। অর্থাৎ এবার তাহলে দুটো জিনিস আমরা আলোচনা করলাম, উচ্চারণ কিন্তু একই, অথচ প্রথম দুটো ক্ষেত্রে পার্ক, ফ্লাই দুটো বানান একই ছিল। আবার পরের ক্ষেত্রে দেখো বানান দুটো কিন্তু আলাদা, উচ্চারণগত মিল একই রকম। তাই এবার তোমরা একটু টিভির পর্দার দিকে তাকালে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই শব্দের যে রহস্যটা, এই যে সমস্যাটা, এটাকে আমরা ইংরেজি ব্যাকরণে বলি হোমোনিমস। তার দুটো ভাগ আছে, হোমোফোনস আর হোমোগ্রাফস। তো হোমোনিম যেটা আমি অলরেডি আলোচনা করলাম, তার মধ্যেই একটা টপিক হলো হোমোফোনস, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো এই হোমোফোনস শব্দগুলো কেমন না, হোমো এই শব্দটার দিকে তাকাও, এটা আসলে একটা ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড। কীরকম সেটা? হোমো মানে অলমোস্ট সেম বা সিমিলার, আর ফোন টেলিফোন মানে জানো শব্দ অর্থাৎ আওয়াজ, অর্থাৎ সিমিলার কাইন্ড অফ সাউন্ডস। তাহলে এবার পরেরটা দেখলে তোমরা ব্যাপারটারও পরিষ্কার হয়ে যাবে। এই চার্টের দিকে তাকাও, দেখো MAIL, MALE, PRAY, PREY, এদিকে BARE, BEAR, বাও বাও। প্রত্যেকটা উচ্চারণগত দেখো তো মিল আছে কিনা। মেল মেল, প্রে প্রে, বেয়ার বেয়ার, বও বও, রিড রিড, ওয়েস্ট ওয়েস্ট। কিন্তু জানো এদের মানেগুলো কিন্তু পুরো আলাদা। MAIL তো অলরেডি আলোচনা করলাম, MALEও আলোচনা করেছি। প্রে মানে কি বলো? প্রার্থনা করা। PREY দেখবে পরের স্লাইডে দেখো। তাহলে হোমোফোনসের আমরা যদি একটা সংজ্ঞা ছোট্ট করে বুঝতে চেষ্টা করি, সেটা হবে এইরকম, ওয়ার্ডস হ্যাভিং সিমিলার সাউন্ডস। দেখো সিমিলার একই রকম আওয়াজ, কিন্তু বাট ডিফারেন্ট স্পেলিংস অ্যান্ড মিনিংস, তাদের বানান আলাদা, মিনিংও আলাদা। আবার হোমোফোনসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বলছি, স্পেলিংটা আলাদা, অর্থও আলাদা। আর শেষেরটা তখন দেখো বিয়ার আর বেয়ার। বিয়ার মানে তোমরা জানো কি বলো তো, বিয়ার মানে ভল্লুক, বেয়ার মানে অলমোস্ট আনকাভার্ড পার্টে। তো এবার আরও পরিষ্কার করে আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলোর এক্সপ্লেনেশনে যাই। তো দেখো একটা সুন্দর ছবির মধ্যে মা আঙুল দিয়ে নির্দেশ করছেন চোখের দিকে। কি বলছেন বলো তো? আই আস্কড ইউ টু গ্লেট মাই গ্লাসেস। বাচ্চাটার হাতে দেখেছো কি আছে? গ্লাস এনেছে, একটা নয় দুটো। কি হয়েছিল জানো? ছবিটার আগের ঘটনা হলো মা বলেছে যে আমার গ্লাসেসটা নিয়ে আয়। বাচ্চাটা বুঝেছে গ্লাস আনতে বলেছে মা, তাই গ্লাস এনেছে, তাও একটা নয় দুটো, কারণ গ্লাসেস বানানটার দিকে তাকাও, ES যোগ করা আছে। বাট দ্য বয়েজ মাদার ওয়ান্টেড হার স্পেকট্যাকলস, অর্থাৎ চশমা চেয়েছিলেন। বাট দ্য বয় হ্যাজ ব্রট ফর হার ড্রিঙ্কিং কন্টেনার্স, অর্থাৎ পানীয় জলের পাত্র নিয়ে এসেছে। অর্থাৎ এই যে সমস্যাটা, তোমাদের যদি হোমোফোনস বিষয়টার মধ্যে ঢোকো তাহলে অনেক পরিষ্কার হয়ে যাবে। দেখো তো ছবিগুলো,
MAIL মেল মানে কি a letter parcel etc delivered to a particular address or person ঠিক অথচ মেল মানে কি দেখো মহিলার পুরুষের পাশে পুরুষের ছবিটা অ্যারো করা অর্থাৎ a person or an animal belonging to the masculine gender যাকে আমরা পুরুষ বলি অপোজিট অফ ফিমেল নেক্সট একটা দেখো প্রে 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 মানে আমরা জানি সবাই প্রার্থনা করা ঠিক আছে টু ওয়ার্শিপ আ ডিটি টু মেক অ্যান আর্নেস্ট অ্যাপিল এক্সট্রিম রিকোয়েস্টও আমরা প্রে করতে পারি কিন্তু PRAY সে তো শিকার অর্থাৎ বাঘসিংহ যেরকম শিকার করে সেই শিকার ধরাটাকে শিকারকে বলা হয় প্রে করা নেক্সট আমরা দেখি বাও অ্যান্ড বাও বাও মানে কি ডাল অর্থাৎ যেখানে পাতা আছে রাইট অ্যান্ড বাও ক্লিয়ার হলো ব্যাপারটা দেখো পরিষ্কার করে মানে লেখা আছে ডালপালা ওদিকে মাথা নত করা নেক্সট রিড বই পড়া ওদিকে রিড মানে কি বাঁশির মুখের অংশে একটা প্লেট থাকে সেটা আর না হলে লম্বা ঘাস নেক্সট আছে দেখো কোমর ওয়েস্ট WAST সেটা হলো কোমরের অংশ ওদিকে ওয়েস্ট মানে কি ওয়েস্ট মানে বজ্র পদার্থ রাখার জায়গা আবার বজ্র পদার্থও হয় তো এবারে আমরা তাহলে একটা ওয়ার্ড লিস্টে চলে যাই দেখো কি সুন্দর করে প্রেজেন্টেশনটা আছে ব্লু ব্লু নাইট নাইট ডিয়ার ডিয়ার হেয়ার হেয়ার বি বি মেন মেন আওয়ার আওয়ার রাইট রাইট উইক উইক স্টেয়ার স্টেয়ার মিট মিট আর আই তো বুঝতেই পারছো উচ্চারণগুলোর মধ্যে কিন্তু উচ্চারণগত মিল আছে অথচ বানানগত এবং অর্থগত বিরাট পার্থক্য এগুলোই হোমোফোনস ঠিক আছে তাহলে স্যার আজকের বিষয়টা আমাদের মোটামুটি আয়ত্ত হলো হ্যাঁ নিশ্চয়ই আমি একটা কথা অ্যাড করে দিই এখানে এর আগের দিন ক্লাস 7 এর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাইমিং ওয়ার্ডস আর আজকে তোমরা স্যারের কাছে খুব সুন্দর করে একটা হোমোফোনস পড়ে নিলে তা বাড়িতে বসে একটা কাজ করো বাড়িতে বসে একটা ছোট কবিতা লিখে ফেলো রাইমিং ওয়ার্ডস আর হোমোফোনস ইউজ করে সেই কবিতাটা তোমরা ওয়াল ম্যাগাজিনে দিতে পারে স্কুলের ম্যাগাজিনে ছাপাতে দিতে পারে কোনো ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন হলে দিতে পারবে তাই তো হ্যাঁ তাহলে একটা সুন্দর কবিতা লিখে ভালো বসে নিজেদের পছন্দ মতো সেই শব্দগুলোকে সমস্ত অ্যাসাইনমেন্টের বাইরে এটা একটা স্পেশাল টাস্ক আজকে একদম তাই স্যার আজকে দ্বিতীয় বিষয় অ্যাসাইনমেন্টের ব্যাপারটা থেকে যাচ্ছে এটা এটার অ্যাসাইনমেন্ট একবারে ঢুকি হোমোফোনসের পরে যখন ডায়ালগ রাইটিং আছে দ্বিতীয় বিষয়টা যদি একটু বলে দেন নিশ্চয়ই তাহলে আমি একটা জিনিস আমি ম্যামকে জিজ্ঞেস করব হ্যাঁ বলুন ম্যাম গুড মর্নিং হোয়াট আর ইউ ডুইং নাও অ্যাকচুয়ালি ডিউরিং দিস লকডাউন পিরিয়ড Sir, during this lockdown period, I am feeling a little unhappy because I cannot see my students. That's the first thing. And since the people who come to our home to help us in different kinds of household chores, they are not coming, so we are all busy with household work. At the same time, you know, in our school, I think in all the schools, the teachers all trying to take WhatsApp classes. So we are trying to teach the students through WhatsApp classes and so I should say, material. is it boring or enjoying this period? No, it's not boring. It's not also very enjoying because we have lots of work to do. But yes, sure. Sometimes it is becoming enjoyable when I find that there is Sonar Killa on the television. Then I find really, okay, I'm enjoying lockdown It's very interesting. time. It's very interesting, and I'm personally also engaging myself reading so many books which I used to not have habituated during my school. But what is the bad fact is that we are missing our students. Yeah, we are missing our students. Exactly. আচ্ছা আমি আর ম্যাম কিন্তু অ্যাকচুয়ালি গল্প করছিলাম না সময়ও কাটাইনি অ্যাকচুয়ালি আমরা যা করছিলাম কি জানো এটাই তো ডায়ালগ এক্স্যাক্টলি তাই আমরা নিজেদের মধ্যে একটা অদ্ভুত বিষয় নিয়ে একটা কনভারসেশন করছিলাম যা আমাদের প্রত্যেক দিনের ঘটনা A discourse between two or more persons. ঠিক তাই তো আমরা দুজন আছি কেমন আমাদের সঙ্গে অলরেডি অ্যাঙ্কর স্যার আছেন তাহলে আমরা কি করছি একটা আলাপচারিতা এই বিষয়টাই ডায়ালগ তো দেখো আমি কিন্তু তোমাদের একটা ডায়ালগের বিষয়ে যেতে চাইছি সেটা তোমাদের বোধহয় বুঝতে সুবিধা হবে তো আমরা যদি এইভাবে বিষয়টাকে দেখি যে এতক্ষণ যা কথাবার্তা আমরা বললাম তার সারমর্মটা কি বলতো ভালো করে দেখো ডায়ালগ ইজ আ টাইপ অফ কনভারসেশন অর এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস কনভারসেশন কথোপকথন তুমি বাইরে যাও দোকানে যাও কিছু জিনিস কিনতে যাও সেটাও তো একটা কনভারসেশন বাজারে যাচ্ছ কিছু জিনিস কিনতে কাকু এই জিনিসটার দাম কত এটাও তো একটা কনভারসেশন সো এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস অর আইডিয়াস বিটুইন টু অর মোর ক্যারেক্টার্স ইন আ বুক হতে পারে নাটক প্লে হতে পারে মুভিতে তোমরা পুরোটাই ডায়ালগ দেখছো কেমন অর ইভেন বিটুইন টু অর মোর পারসনস ইন আওয়ার এভরিডে লাইফ এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তো তাহলে এবার দেখো একটা জিনিস বলে দিই এই ডায়ালগ যখন তোমাকে লিখতে হবে তখন কিন্তু একটা রুলস তোমাকে মানতে হবে কি কি সেটা আছে
ওপরের দিকে তাকাও, দেখো রিয়েলিস্টিক কনভারসেশন, দেখো আমরা কিন্তু কেউ অপ্রাসঙ্গিক কোনো আলোচনা করিনি, একদম বাস্তবিক কোনো জিনিস নিয়ে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে এক্সক্লামেশনস আর কন্ট্রাকশনস, অর্থাৎ বিভিন্ন এক্সপ্রেশন, ও রিয়েলি তাই, এইভাবে আমরা কিন্তু এক্সপ্রেস করি। নেক্সট আছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ডস, তুমি যে বিষয় নিয়ে আলোচনা করছো সেখানে যেন শব্দগুলো প্রাসঙ্গিক হয়। টোন, আমরা দেখো কেউ ঝগড়া করিনি, আম্বল টোনের এক্সপ্রেশন রেখেছি, অর্থাৎ কথাবার্তার মধ্যে যেন তোমার অত্যন্ত বিনয়ী ভদ্রভাবটা প্রকট হয়। এক্সচেঞ্জ অফ নলেজ অ্যান্ড আইডিয়াস, ম্যাম একটা কথা বললেন, দেখো সিনেমার কথা বললেন, আইডিয়া বাড়লো, আমারও একটা আইডিয়া এলো। আর প্যারাগ্রাফ খুব ছোট্ট প্যারাগ্রাফ হতে হবে, কথাবার্তা খুব ছোট ছোট করে। আর পাংচুয়েশন মার্ক, বিস্ময় সূচক চিহ্ন, কমা, কোথায় কোথায় প্রয়োজন, প্রত্যেকটা তোমায় কিন্তু খেয়াল করতে হবে। সো যদি এই ব্যাপারটা খেয়াল রাখো তাহলে আমি তোমাদের একটা প্রেজেন্টেশন দেখাই। দেখো ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস কামিং আউট অফ এক্সামিনেশন হল, তোমরা কিন্তু প্রায়শই খেয়াল করে দেখেছো। তো রাহুল বলছে, রাহুল আর বিনয় বলছে যে হ্যালো বিনয়, হাউ ওয়াজ ইউর ইংলিশ এক্সাম টুডে? বিনয় বলছে হাই রাহুল, ইটস নট সো গুড, বাট হোয়াট অ্যাবাউট ইউ? তো রাহুল বলছে ও আই ডিড কোয়াইট ওয়েল, দেখো এক্সচেঞ্জ অফ আইডিয়াস হচ্ছে, ও খারাপ করেছে, আমি কিন্তু ভালো করেছি, গুড ইন ইংলিশ। ঠিক তাই, that's great, you are always good in English. রাহুল বলছে থ্যাংক ইউ, বাট ইউ নো আই রিড অ্যান্ড রাইট ইংলিশ এভরি ডে। একটা অভ্যেসের কথা বললো। বিনয় বললো রিয়েলি? এইগুলো দেখো এক্সপ্রেশন। আই উইল শিওরলি ফলো ইউর হ্যাবিট অ্যান্ড মাস্ট বি গুড, অবশ্যই চেষ্টা করবো একটা ভালো হ্যাবিট কপি করা, ইংলিশ লাইক ইউ। রাহুল শিওরলি ইউর বেস্ট অফ লাক ইউর নেক্সট এক্সামস। বিনয় বলছে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, গুড বাই। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আমরা এক্সচেঞ্জ অফ আইডিয়াস পেলাম। আর একটা ক্ষেত্রে দেখে নাও, কাস্টমার এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস রাইস? শপকিপার বলছে, তার মানে একটা দোকানদারের ব্যাপার এসে গেল। ওয়েলকাম স্যার, ইট ইজ ₹40 পার কেজি। কাস্টমার বললো রিয়েলি ভেরি গুড, প্লিজ প্যাক 5 কেজিস ফর মি, আমাকে 5 কেজি দিন। শপকিপার বলছে সার্টেনলি আই এম গিভিং ইউ ইন আ মিনিট স্যার। এক্সপ্রেশনটা দেখো, থ্যাংক ইউ ব্রাদার, ব্রাদার অর্থাৎ কতটা আন্তরিকভাবে কথা বলছে। প্লিজ টেক দ্য মানি, অর প্লিজ কাউন্ট করতে বলছে। শপকিপার বলছে ওয়েলকাম স্যার, নো নিড টু দ্যাট, অর্থাৎ কাউন্ট আমি করি না, আই টেক ইট অন গুড ফেথ। কাস্টমার আই অ্যাপ্রিশিয়েট ইউর ওয়ার্ডস। কাস্টমার তখন কি, শপকিপার বললো থ্যাংক ইউ স্যার, ভিজিট এগেন। অর্থাৎ আমরা যা দেখতে পেলাম এর মধ্যেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার করে তোমাদেরকে বলার একটা চেষ্টা করলাম। এই নিয়মগুলো ফলো করলেই ডায়লগটা কিন্তু সুন্দর করে লিখতে পারবে। ইতিমধ্যে একটা ফোন এসে গেছে। নমস্কার, শুনে নেব যে ছাত্রবন্ধু রয়েছে টেলিফোনে তার কথা। নমস্কার, কি আছো বলো, তোমার প্রশ্ন কি? হ্যালো হ্যালো, আমার কোশ্চেনটা হোমোফোনস গুলো ব্যবহার করা, তোমার কথাটা স্পষ্ট হচ্ছে না। হ্যালো, আমার কোশ্চেন হচ্ছে যে হোমোফোনস গুলো কোথায় ব্যবহার করা, হোমোফোনস গুলো কোথায় ব্যবহার করা উচিত? পার্থিব সাহা, সপ্তম শ্রেণীর পার্থিব সাহা ছিলেন আমাদের সঙ্গে। স্যার আচ্ছা বলি, হোমোফোনসের সাধারণ যে ব্যবহারগুলো ডিপেন্ড করছে তুমি কোন ধরনের বাক্য ফেস করছো, কোন ধরনের সেন্টেন্স তুমি অ্যাপ্রোচ করছো তার উপরে। বা তোমাকে যদি সেন্টেন্স রাইটিং বলে, তোমাদের সাধারণত কি আছে জানো তো, সিলেবাসে দেখবে তোমাদের না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, দুটো করে শব্দ দেওয়া থাকবে, সেখানে তোমাকে চুজ করতে হবে। কেমন? তো ধরো তুমি বললে আই অ্যাম ফ্লাইং আ কাইট, এবারে ফ্লাই বানান যেটা থাকছে সেই বানানটা তুমি কোনটা দেবে? ফ্লাই মানে মাছি, তো কাইটের ক্ষেত্রে দেখো রিলেট করবে ফ্লাই মানে ওড়ানো ভার্ব, আবার মাছি ক্ষেত্রে যখন নাউন। অর্থাৎ ডিপেন্ড করছে তুমি কেমন ধরনের সেন্টেন্স পাচ্ছ তার উপরে। স্যার একটা প্রশ্ন নিয়ে নিই, যেটা আমাদেরকে মেলের মারফত পাঠানো হয়েছে। প্রান্তিক রয়, বৈরাটিগুড়ি হাই স্কুল থেকে। প্রান্তিকের প্রশ্ন, হোয়াট আর দ্য মিস্টেক্স দ্যাট উই শুড অ্যাভয়েড ইন দ্য ডায়ালগ রাইটিংস? তো কোশ্চেনের একটা দ্বিতীয় পার্ট রয়েছে, হাউ ক্যান উই ইমপ্রুভ ডায়ালগ রাইটিং স্কিলস? প্রান্তিকের প্রশ্নের উত্তর স্যার। আচ্ছা, প্রান্তিককে বলবো প্রশ্নটা খুব ভালো, কিন্তু তুমি যদি শুরুতে দেখে থাকো তাহলে বোধহয় আলোচনাটা অনেকটাই তোমার এই প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেছে। মিস্টেক্স কি কি অ্যাভয়েড করা দরকার, তাই না? তাহলে মিস্টেক্সগুলো, রুলগুলো যদি ফলো করো তাহলেই মিস্টেকটা অ্যাভয়েড করা যাচ্ছে। তবু বলে রাখি যে কমা, পূর্ণচ্ছেদ এইগুলো খেয়াল করবে, খুব ফর্মাল এক্সপ্রেশন দেবে, আশা করবো তাতেই তোমার কিন্তু ডায়লগটা খুব সুন্দর হবে। আর গুড টু রাইট, সেটা ক্ষেত্রে রুলসগুলো ফলো করো, ডায়লগ যেগুলো টিভিতে আছে, সাক্ষাৎকারগুলো ফলো করো, তোমার কাজে লাগবে। একেবারেই স্যার। আমি দ্বিতীয় প্রশ্নে আসি স্যার। দ্বিতীয় প্রশ্ন করেছে নীলাদ্রি দাস অধিকারী। নীলাদ্রি প্রশ্ন করেছে বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র, হলদিয়ার। নীলাদ্রির প্রশ্নটা দেখে নিই আগে। রাইট এ ডায়ালগ বিটুইন আ টিচার অ্যান্ড আ স্টুডেন্ট অন প্রিপারেশন অফ এ লেসন। নীলাদ্রির প্রশ্নের উত্তর নেওয়ার জন্য সরাসরি চলে যাব কোচবিহারে। কোচবিহার থেকে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে শিক্ষক স্নেহাশিস দত্ত চৌধুরী। স্নেহাশিস বাবু, ক্লাস 7 এ নীলাদ্রি যে প্রশ্নটা করেছো, রাইট এ ডায়ালগ বিটুইন আ টিচার অ্যান্ড আ স্টুডেন্ট অন প্রিপারেশন অফ আ লেসন, সেটা আমরা এখানে দেখব। আমি আগে থেকে এটা লিখেছি। রূপম একজন স্টুডেন্ট এবং তার টিচারের মধ্যে কথা হচ্ছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। গুড মর্নিং স্যার? গুড মর্নিং। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? তারপর রূপম বলছে অন্যান্য কথা।
তারপরে বাকি অংশটা আসবে। তো ডায়ালগ রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এটা যেন রিয়েলিস্টিক হয়, ইন্টারেস্টিং হয়, তার মধ্যে যেন একটা স্পন্টানিয়াস কনভারসেশনাল টোন থাকে। তারপর শুরুর দিকে আমরা দেখব যে কিছু সাডেনলি যেন কথোপকথনটা শুরু না হয়। সাধারণত বাস্তব জীবনেও আমরা তাই দেখি যে শুরুতে আমরা কিছু প্রাথমিক কথাবার্তা হয়, সেগুলো গ্রিটিংস হতে পারে, কিছু কার্সি এক্সপ্রেশনস হতে পারে, মে আই কাম ইন, গুড মর্নিং, হাউ আর ইউ, এই জাতীয়। তারপরে মাঝখানে কিছু হেজিটেশন ফিলার্স আসতে পারে। কথা বলতে গিয়ে আমরা সাধারণত যখন কথা হাতড়ে বেড়াই, কথা খুঁজে পাই না, ওয়েল ইউ সি, ইউ নো, এই জাতীয় কথা। আবার একদম লেখার শেষের দিকে কনক্লুডিং পার্টি গিয়ে আমরা সাধারণত বলি টেক কেয়ার, বাই ফর নাও, এই জাতীয় কথাগুলো বলি। এর পরের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা নিজের মতো করে তার স্বচ্ছন্দ গতিতে এগোবে। কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর যে কথা হচ্ছে, টিচার এবং স্টুডেন্ট এখানে কথা বলছে একটা লেসন প্রিপারেশনের ব্যাপারে। তো যাই হোক, সেই লেখাটা নিজস্ব গতিতে এগোবে, কি কথা হবে সেগুলো পুরোটাই ইমাজিনারি, যেহেতু প্রত্যেকেই নিজের কল্পনা শক্তি অনুসারে লিখবে। কিন্তু যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেগুলো হচ্ছে যে লেখাগুলোর মধ্যে কনভারসেশনাল টোনের ফ্লেভার আনার জন্য আমরা কন্ট্রাক্টেড ফর্মস ব্যবহার করবো, ভার্বের এবং অন্যান্য ওয়ার্ডসের। যেমন আই হ্যাভের বদলে লিখবো আই হ্যাভ, ইজন্ট ইট, এরকম আই শ্যাল বা উইল পুরোপুরি লেখার বদলে আই উইল এভাবে, বা ইউ আর পুরোটা না লিখে ইউ আর এভাবে লেখা হচ্ছে। যেভাবে আমরা বাস্তব জীবনে কথা বলি তাতে একটা রিয়ালিস্টিক লুক পাওয়া যাবে। কিছু হেজিটেশন ফিগার্স আগে আমি বলেছি ব্যবহার করতে হবে কথার মাঝখানে, ব্যাপারটাকে ন্যাচারাল লুক দেওয়ার জন্য ওয়েল, ইউ নো, ইউ সি, এগুলো কথার মাঝখানে আমরা ব্যবহার করতে পারি লেখায়। তাছাড়া আছে কিছু কোর্টেসি এক্সপ্রেশনস আছে, সেই কোর্টেসি এক্সপ্রেশনসগুলোর মধ্যে গুড মর্নিং, বাই, সি ইউ সুন, থ্যাংক ইউ, টেক কেয়ার, এগুলো আমরা শেষেও ব্যবহার করতে পারি। এইভাবে এই সমস্ত থাম্বনেলসগুলো মাথায় রেখে কেউ যদি নিজস্ব কল্পনা শক্তি ব্যবহার করো তাহলে খুব সহজেই একটা ডায়ালগ কিন্তু লেখা যেতে পারে। আর একজন ছাত্র আছে টেলিফোন লাইনে, শুনে নি তার কি প্রশ্ন। নমস্কার, কে আছে টেলিফোন লাইনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, তোমার কি প্রশ্ন? আমি ফারহানা সুলতানা। হ্যাঁ, তোমার প্রশ্নটা বলো। আমি পদ্মগ্রাম গার্লস হাই স্কুল থেকে বলছি। আমার প্রশ্নটা হলো রাইট দ্য হোমোফোনস অফ দ্য ওয়ার্ড স্পিড। প্রশ্নটা পরিষ্কার স্যার? আরেকবার তোমার প্রশ্ন যদি করো ফারহানা। রাইট দ্য হোমোফোন অফ দ্য ওয়ার্ড স্পিড। FWD SEED seed FWT মনে হয় না SEED তুমি কোন ওয়ার্ডটার কথা বলছো? স্পিড? হ্যাঁ, এস seed না স্পিন seed না, স্পেলিং একটু স্পেলিং করলে ভালো হতো তোমার। SEET। SEED সিড আচ্ছা, বলছে আচ্ছা, কি? সিড সম্ভবত। তুমি অ্যাকচুয়ালি শুনতে থাকো ফারহানা। SWD সিড মানে শস্য দানা। সিড তোমরা জানো যে বীজ দানা, যেটা ধান, গম ইত্যাদি, তাই না? আর এস অ্যাকচুয়ালি ম্যাম যদি একটু ব্যাখ্যা করে দেন ভালো হয়। SEED সিড মানে যেন আমরা শস্য দানা, সেটা তার নাউন হিসেবে ইউজ করছি। আবার হ্যাঁ, এই ওটা noun সিডটা হচ্ছে। কিন্তু আমরা ভার্ব হিসেবেও ইউজ করতে পারি, ভার্ব হিসেবেও কোনো কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। কেমন কি, যেন ধরো কোনো একটা আইডিয়া সিডেড ইন ইয়োর মাইন্ড, অর্থাৎ তোমার মাথায় Grow up in your mind, গ্রো আপ ইন সেই ইয়োর মাইন্ড, sense এরকম ভাবে তুমি ইউজ বলতে করতে পারি। সুতরাং এখানে কিন্তু মিনিংটা, ওয়ার্ডটা সেম হলেও উচ্চারণও সেম, আবার স্পেলিংটাও সেম, কিন্তু মিনিংটা মানে অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট ইন ডিফারেন্ট সেন্টেন্সেস। অ্যাকচুয়ালি এটা কিন্তু হোমোগ্রাফ গ্রুপে পড়ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। যেহেতু বানান দুটো একই, তাই এটা কিন্তু হোমোগ্রাফ। Exactly. ঠিক হোমো মানে ফোন নয়, বানানটা যেহেতু আমি আগে আলোচনা করেছিলাম, হোমোগ্রাফ সেম স্পেলিং কিন্তু দুটো বানানই একই, মিনিংটা ডিফারেন্ট। সো দিস ইজ আ হোমোগ্রাফ, যেটা হোমোনিমের মধ্যেই পড়ছে। আর একটা প্রশ্ন আছে স্যার, দেখে নি তার প্রশ্ন। I am Shantanu Majumdar. I am the student of Kachapara Harnet High School. I read in class 7. And my question is that what is the difference between in homophone and homonym? অলরেডি ঠিক। ডিসকাসড। তো আমি একটু আগের প্রশ্নটাতেই সিড শুনেছো তুমি নিশ্চয়ই, SWD। তো সিমিলারলি হোমোফোন আর হোমোনিম অ্যাকচুয়ালি কিন্তু কি বলতো, সাউন্ডটা সেম হচ্ছে, যার মধ্যে দুটো পার্ট আছে। আমি পিপিটিতে দেখিয়েছিলাম তোমাদের প্রেজেন্টেশনে। হোমোনিমের মধ্যে দুটো গ্রুপ, হোমোফোনস আর হোমোগ্রাফস। হোমোফোন হলো বানান দুটো আলাদা হলেও শুনতে একই, আর হোমোগ্রাফের মধ্যে বানান দুটো একই থাকবে, উচ্চারণটাও একই থাকবে, মানে কিন্তু আলাদা হবে। তাহলে এই দুটো পার্থক্য বোঝা গেল, ক্লিয়ার? ওই যেন ফ্লাই আর ফ্লাই, তোমার মানে এটা বুঝতে সুবিধা হবে। FLY এটা হোমোগ্রাফ হয়ে গেল, ঠিক আছে? আবার TIE টাই মানে বা গলার যে টাই পরি, আবার টাই মানে বাঁধা হয়,
বুঝতে পারলে পুরো ব্যাপারটা? স্যার বাগনান হাই স্কুলের ছাত্র অরিক মাঝি একটা প্রশ্ন পাঠিয়েছে, শুনে নি অরিকের, দেখে নি অরিকের কি প্রশ্ন। Make meaningful sentences with the following pairs of homophones or homonyms: freight, freight, him, him. অরিক মাঝি, বাগনান হাই স্কুলের স্যার। আচ্ছা অরিক, খুব ভালো প্রশ্ন। আমি এই কারণে একটু বোর্ড ওয়ার্ক করে নেব। দেখো তোমার প্রশ্নের মধ্যে বানানটা ছিল FRET আর একটা ছিল FREIGHT, তাই না? তো দুটোরই কিন্তু উচ্চারণটা যদি বাংলায় করো না তাহলে দেখবে অলমোস্ট এই বানানটা যেন আমরা পাচ্ছি, ফ্রেট। সো ফ্রেট এমনি মানে কি বলতো, খুব উদ্বিগ্ন, দুশ্চিন্তামগ্ন, কেমন? তো অর্থাৎ অ্যাংসাস, আমি বাংলায় লিখলাম, ইংলিশটা হচ্ছে অ্যাংসাস। তো কিরকম মানে দাঁড়াবে? সো ধরো এইরকম বানান, তুমি যদি ক্রিকেট বা ফুটবল খেলো তাহলে বানানটা ঠিক এইভাবে সেন্টেন্সটাকে এক্সপ্রেস করতে পারি: গুড প্লেয়ার্স নেভার ফ্রেট ইন টাফ ম্যাচেস। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো কঠিন খেলা। মহেন্দ্র সিং ধোনি নিশ্চয়ই জানো, ভীষণ কুল মাইন্ডেড, ক্যাপ্টেন কুল বলা হয়, তার এই ফ্রেট হ্যাবিটটাই নেই, কোনো দুশ্চিন্তা করে না। এদিকে ফ্রেট FREIGHT, দ্য ফ্রেট, আমি মানে পরে বলবো, তোমরা নিজেরা বোঝো। দ্য ফ্রেট ট্রাক, পুরো মানেটা পাল্টে গেল, ক্যান ক্যারি 40 cars। অর্থাৎ তোমরা রাস্তায় যখন বেরোও, বড় বড় কন্টেনার গাড়ি দেখো অনেক চাকার, সেইগুলো কিন্তু অবশ্যই ফ্রেট অর্থাৎ মাল। অর্থাৎ আমরা যেটা বলি কিরকম হতে পারে না, সেটা হলো মালবাহক গাড়ি হতে পারে, মাল হতে পারে, তোমার মাসুল হতে পারে, বিভিন্ন রকম ভাবে এটা ইউজ করতে পারে। আশা করি তুমি বুঝতে পারলে। আর এটা ছিল হিম আর হিম। আচ্ছা আরেকটা আছে হিম, রাইট। HIM, হিম একটা প্রোনাউন, কিন্তু HYMN এটাও তোমরা জানো। হিম মানে কি প্রোনাউন। আমি যদি বলি ডু ইউ নো হিম, অর্থাৎ তুমি কি তাকে চেনো, কোনো একজন পার্সনকে তুমি মেনশন করছো যে কিনা মেল। অথচ হিম মানে কি দ্য, এটাও তোমরা মানে আশা করি বুঝতে পারবে, দ্য রিলিজিয়াস chanting program ended with a hymn, অর্থাৎ একটা প্রেয়ার, ভগবানের কাছে বা ঠাকুরের কাছে করা একটা প্রেয়ার। তাহলে দেখো দুটোরই কিন্তু উচ্চারণটা এই উচ্চারণে থাকলো, হিম, কিন্তু মানে দুটো আলাদা হয়ে গেল। সো দিস ইজ an example of homophones. হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্ন আছে স্যার, দেখে নিই একবার। অরিজিৎ চক্রবর্তী, জয়নগর মজিলপুর JM হাই স্কুল থেকে। দেখি অরিজিৎ কি আমার প্রশ্ন। নাম অরিজিৎ চক্রবর্তী, আমি জয়নগর মজিলপুর JM ট্রেনিং স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। আমার আজকের প্রশ্ন হলো ডায়লগ কাকে বলে এবং ডায়লগ লেখার জন্য কি কি প্রয়োজন? আচ্ছা অরিজিৎকে বলবো, ডায়ালগ রাইটিং এর ক্ষেত্রে তোমাকে আমি প্রথমেই আলোচনা করেছিলাম, সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ইটস আ কনভারসেশন, ভীষণ ফর্মাল কনভারসেশন, একদম ন্যাচারাল। তুমি বাড়িতে যেরকম বলো মা একটু কিছু রুটি বানিয়ে দাও না, এটাও তো একটা কনভারসেশন। মা বললো দাঁড়া একটু পরে দিচ্ছি, এটাই তো ডায়ালগ। সুতরাং খেয়াল রাখবে ফর্মালিটি যেন মেনটেন হয়, শব্দগুলো অত্যন্ত প্রাঞ্জল হয়, খুব সহজ হয়, সংক্ষিপ্ত হয়। কি বুঝতে পারলে? এবার স্যার আমাদের যেহেতু এই প্যাটার্নটা, আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, সেহেতু আমরা এবার অ্যাসাইনমেন্টের দিকে নজর রাখি। হ্যাঁ নিশ্চয়ই। আজকের বিষয় ছিল হোমোফোনস এবং ডায়ালগ রাইটিং, তার অ্যাসাইনমেন্ট। পরপর দেখে নাও তোমরা, অ্যাসাইনমেন্টে আসছে 1, 2 করে। তোমরা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রথমটা করবে কি, বাম দিকের শব্দগুলোর সঙ্গে ডান দিকের শব্দগুলো ম্যাচ করবে, ডান দিকের শব্দগুলো বক্সের মধ্যে ইনপুট করবে। আর এবারে যেটা আছে তোমাকে সঠিকভাবে চুজ করতে হবে, দুটো করে শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোর মধ্যে থেকে তোমায় কিন্তু সঠিক শব্দটা বেছে নিয়ে, বাক্য উপযোগী যে শব্দটা হচ্ছে সেই শব্দগুলো বেছে নিয়ে তোমাকে উত্তরটা কমপ্লিট করতে হবে। যদি মনে হয় এটুকু সময়ের মধ্যে সবটা লেখা সম্ভব না, ফোনে ছবি তুলে নেওয়াটা মনে হয় বেস্ট ওয়ে স্টুডেন্টের জন্য। স্ক্রিন থেকে ডাইরেক্ট ছবি তুলে নাও, অ্যাসাইনমেন্ট ফ্রি। আচ্ছা এবারে ডায়লগের জন্য তোমাদের দেওয়া হয়েছে, দেখো একটা ডায়লগ দুজনের মধ্যে, একে দুজন ডাক্তার আর পেশেন্টের মধ্যে, কিন্তু ডাক্তার ইয়াং, পেশেন্ট বয়স্ক, তাই একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমায় করতে হবে। কথোপকথনের কিছুটা হিন্ট দেওয়া আছে, বাকিটা তুমি আন্দাজ অনুভব করে লেখো, নিয়মগুলো ফলো করো, তাহলেই পারবে। একটা বিরতির সময় হয়ে গেছে, ক্লাস 7 সমাপ্ত করেছে। এরপরে বিরতির পর ফিরে এসে ক্লাস 8-এর বিষয়, আজকে ক্লাস 8-এর বিষয় গ্রামারে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স ইনফিনিটিভ। ফিরে আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন জি24 ঘন্টা।
ক্লাস 5 থেকে ক্লাস 8 রাজ্য জি24 যৌথ উদ্যোগে ঘরে বসেই পড়াশোনা। পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষকরা। আজ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার। আমরা ইতিমধ্যেই সপ্তম শ্রেণী শেষ করছি, শুরু করছি ইংরেজি গ্রামার নিয়ে আমাদের দ্বিতীয় ভাগের জুনিয়র ক্লাসরুম। আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ ভট্টাচার্য এবং সুদেষ্ণা বসাক বন্দ্যোপাধ্যায়। সুদেষ্ণা দিয়ে আমি আপনাকেই অনুরোধ করব আমাদের দ্বিতীয় ভাগ অর্থাৎ ক্লাস 8 এর আজকের ইংরেজি গ্রামারের বিষয়টা পড়িয়ে দেওয়ার জন্য। ক্লাস 8 এ আজকে আমাদের দুটো টপিক আছে। প্রথমটা হচ্ছে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, আর পরেরটা হচ্ছে ইনফিনিটিভস। তা আমরা শুরু করি তাহলে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স দিয়ে। তা স্যার একটু বলুন, আমরা যে এই লকডাউন হয়েছে তার মধ্যে কিন্তু আমরা কতগুলো নতুন শব্দ শিখলাম বলুন। একটা লকডাউন শিখলাম, লকডাউনের পরে কি শিখলাম? ওই স্যানিটাইজেশন শিখলাম আরো মাস্ক, হ্যান্ড ওয়াশ আমাদের বাচ্চারা অনেক আগে থেকে শিখছে, স্কুলে শেখানো হয়। এছাড়া আমরা আরো কি শিখেছি বলুন? কন্টেনমেন্ট শিখেছি, তাই তো? শিখেছি। তাহলে তোমরা যদি একটুখানি তাকিয়ে দেখো স্ক্রিনটার ওপর, আমি কিন্তু লিখেছি মাঝখানে একটা বেস ওয়ার্ড, একদিকে প্রেফিক্স আর একদিকে সাফিক্স। এই যে শব্দগুলো আমি এক্ষুনি বলছিলাম না, তার মধ্যে ডিসইনফেক্ট শব্দটা বললাম, এখানে ইনফেক্টটা কিন্তু আসল ওয়ার্ড আর ডিসটা কিন্তু অ্যাডেড ওয়ার্ড, অর্থাৎ পরে অ্যাড করা হয়েছে। একটু বোর্ডের দিকে যদি তাকাও, আমি এখানে প্রেফিক্স আর সাফিক্স লিখেছি। মাঝখানে আমি একটা লিখে দিই বেস, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। নাও লুক এট দিস ওয়ার্ড প্রেফিক্স. If I divide this word, I can divide it into two parts. One is pre and one is fix. Now what is the meaning of the word pre? The meaning of the word pre is before. Okay, pre means before. And what is the meaning of the word fix? To fix something, to attach something. So what is actually prefix? That is something that which we attach before a base word. Okay, that which we attach before a base word. Please remember, prefix means before, that is pre means before. So prefix is fixing something before. Fix, or you already know fix means to attach. Now I told you this in the beginning because sometimes I find in the exam hall when you're asked to rewrite using, make new words using prefix and suffix, you tend to forget which is prefix, which is suffix. Okay, so if you remember that pre means before, then it will be easy for you to understand that we fix something before. Now what happens when we attach something before the base word, the meaning of the word is changed or modified, or you can say we get a new word. Another new word. Then what is this base? Base is nothing, you know. Base is just the basic word which does not have any attached part to it. No attached part. It's the basic word with no attached part. We attach the prefix to the base. I'll just give you one very easy example. See, pure. We have a base word pure. Okay, if I add a prefix to it, im, this word becomes impure. Okay, so im is our prefix, pure is our base word, and the new word or the changed word is impure. Okay, now if I look at the next slide, I will see I have got some list of prefixes and suffixes for you, some examples rather of prefixes and suffixes. See, we have got the prefix for. The meaning of the prefix for is before. The base word, if I select a base word cast, then the new word we can make is forecast. Similarly, see, I have prefixes in, im, il, ir, dis, un. All these words actually mean not. Okay, so if I add some base words to it like justice, possible, logical, regular, comfort, willing, I get new words like injustice, impossible, illogical, irregular, discomfort, unwilling, etc. Again, look at this prefix re. Re means again. We use this very frequently. Re and plus. Re means again. So re plus gain is regain. Okay. Re plus consider is reconsider. Means consider once more, consider again. Look at the next one, post. Post means after. So if I add post war, if I add the word war, it becomes post
post-war, that is something which is happening after the war is over. Similarly, another word we have anti. Anti means against. Anti-climax. Climax, and then you have the anti-climax. Okay. So these are some of the meanings of the words, some prefixes that I tried to give you. There are, I mean, thousands of such words you will find in your grammar books. I have given you some more examples. See, co plus education, co-education. Bi plus cycle, bicycle. Inter per school, inter-school. Auto plus mobile, automobile. Re plus build, rebuild. Semi plus final, semi-final. Vice plus president, vice president. This is your prefix. Now then, what is our suffix? Now let's come to the board. What is a suffix? Suffix is something which we add after the base word. Something which we add after the base word to change its meaning, to modify its meaning, or to form a new word, whichever way you might look at the thing. So I'll give you a very easy example. See, hard. Look at this word hard. All of you know the meaning of hard. Plus, if I add this word ship, it becomes hardship. Okay, so hard is the base word, ship is your suffix, and you have the new word hardship. I'll tell you something interesting again. Look at this. All of you know this word happy? Okay, I'm adding a suffix to it, ness, and I'm writing a new word which is happiness. Now, why did I write this word? I wrote this word to tell you that there are many suffixes, you know, which when they're added to the base word, the spelling is changed. See why I have changed into I. So when you are writing suffixes, please keep this in mind. See if the spelling of the word is changing or not. I'll give you another example. Instruct. If I add a suffix to this word instruct, it becomes instruction. Instruct, instruction. What is instruct? Instruct is a verb. Okay, what is instruction? Instruction is a noun. So by adding these prefixes and suffixes, we can really play with the words, you know. They are so, so interesting. It's a very interesting thing, you know. One more thing I want to tell you, this is very interesting. You know, English is a very rich language. It has taken words from Greek, from Latin, from French, and therefore it's a very rich language. Now let me tell you one thing. Look at this. I can make words with two base words. Look at this. Bios plus logos. It makes a new word, biology. Bio means life and logos means study. So we get biology. These are two base words. I can make a new word with two prefixes. See, in, sub, ordination. This is a word which has two prefixes. One is in and one is sub. I can also make a word where I have two suffixes. Look at this word, beauty, okay, plus full, plus ly. Again, you change this into I when you make the new word beautifully. So, you know, this is just a game, you know, shuffling and reshuffling the words. Now, you are sitting at home now, and after that you are going to we'll go to school. So, when you're sitting at home, you can play this game with your parents, with your cousins, with your brothers and sisters. Yes, where you will, I'll tell you how you'll play the game. You will give the base word, somebody else will attach a prefix or a suffix and make a new word. Or ask somebody else to give you a new word, and with the base word you attach a prefix or a suffix and you make a new word. Like this, you make a dictionary of your own, and you can at the same time write down the Bengali meanings of the words also. So you'll have a dictionary which you have made all by yourself using this beautiful game. Okay. Madam, yes, second part? Second part we have. অর্থাৎ infinitive. Yes, second part that we have is the. ম্যাডাম একটা ফোন এসেছে ইতিমধ্যেই, দেখে নেই যা আপনি পড়িয়েছেন সেই রিলেটেড কোনো ফোন কিনা। নমস্কার, কে আছে টেলিফোন লাইনে? হ্যালো, অ্যান্টোনিমসটা বলা হয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি তোমার কথা, বলো তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ বেয়ার ইনফিনিটিভ?
এখন ইনফিনিটিভ পড়ানো হয়নি, আমি সেই কারণেই বলছিলাম যে যদি পড়ানো হয়ে থাকে এর মধ্যে। হ্যাঁ, আর একটা কথা একটু বলে দিই, আমরা কিন্তু প্রেফিক্স এন্ড সাফিক্স ইউজ করে অপোজিট ওয়ার্ডস তৈরি করতে পারি, অ্যান্টোনিমস তৈরি করতে পারি। সো ইফ ইউ লুক এট দ্য স্ক্রিন, সি নর্মাল, ইফ আই অ্যাড ab it becomes abnormal. Willing, if I add un it becomes unwilling. So legal, illegal, possible, impossible. So we can add prefixes to make their opposites or antonyms. We can also use in some cases suffixes to also make opposite words like see home, homeless, okay, fear, fearless. I've tried to give you just a few examples of this, and I think we can go to the infinitive portion now. Okay, so we will start. Sir, I think you can read out the definition for me while I'm cleaning the board. স্টুডেন্টরা একটু ফলো করো, তোমাদের যে লেখাটা ম্যাম বোর্ডে লিখছেন তাতে এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, এবার আমরা ইনফিনিটিভ পার্টে চলে যাচ্ছি। ইনফিনিটিভের ব্যাখ্যাটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের ব্যবহার বা প্রয়োগটা অনেক সহজ হয়ে যাবে। An infinitive is a form of verb that appears in its basic form. So একটু খেয়াল করো, আমি রিপিট করছি, an infinitive is a form of verb that appears in its basic form. It is preceded by to, অর্থাৎ ভার্বের আগে একটা to লাগবে, and can serve as an adjective or an adverb or a noun. অর্থাৎ একাধারে তার বহু রূপ আছে, ভার্বও হতে পারে, নাউন হতে পারে, আবার অ্যাডভার্বেরও কাজ করতে পারে। সো একটু এক্সাম্পল গুলো দেখো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। So let's go into this verb portion. You know, this verb we can divide into finite verb. Sorry, just a second. Finite verb, and then we can go into this non-finite, which sometimes we call verb infinite, or we also call it infinitives. Now, under non-finite verbs comes this infinitive. What is infinitive? It is nothing but a base verb which is preceded by to. So a base verb see which is preceded by to. ম্যাডাম একটু ডিস্টার্ব করছি, সরি প্লিজ। সেটা হচ্ছে আপনার মাছটাকে একটু বাঁ দিকে সরিয়ে নেওয়া সম্ভব, সম্ভবত ল্যাপেলে ওটা কোনোভাবে কষা লাগছে, ছাত্রছাত্রীদের শুনতে হয়তো অসুবিধা। Okay, thank you. So what is finite verb? Finite verb is that verb which depends on the person or the number, or also changes according to the tense of the sentence. I'll just give you a few, just 2 or 3 examples. Bihu goes to school. Okay, I go to school. They went to school. Look at this. Bihu is third person, singular number. I have written goes, a plural verb. Then I have written I, first person singular number. With this I have written go. Okay. Then I have got they, and I have written a past tense went to school. What I am trying to tell you is that these verbs or the finite verbs, they depend on the person, the number, and also the tense of the sentence. So they are finite verb, they have a limitation, they have a boundary. In Bengali you have read Samapika Kriya and Asamapika Kriya. Okay, now you can relate it to your mother tongue also if it is Bengali. Okay, then what is non-finite? See, I'll write a similar sentence for you, or infinitive. See, Bihu wants to sing a song. Okay, next, I want to sing a song. Next, they want to sing a song. See, I have written 3 sentences for you. Again, I have changed it like this. See, third person singular number, first person singular number, then this plural number with wanted. Let me make this wanted. This is past tense. So these verbs, the finite verbs, they changed. But look at this portion, to sing, to sing, to sing. It had no effect.
So the number, when the number and the tense and the person changes in the subject, in case of finite verb, it changes, the verb changes. But since this is infinite, that is, it is limitless, boundaryless, endless, yes. So they do not change, they remain constant like this. ম্যাডাম ডিপেন্ড করছে না সব ছাত্রছাত্রীদের জন্য একটু মাঝে মাঝে বাংলাও ব্যবহার করা যায়, ভালো হয় যদি ব্যবহার করা যায়। ওকে, এইবারে দেখো আমি তোমাদেরকে একটু স্ক্রিনটা যদি দেখো, সিম্পল ইনফিনিটিভস বা শুধু ইনফিনিটিভস বললে আমরা সাধারণত যা বুঝি সেটাই আমি তোমাদের একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এখানে টু ফাইন্ড দেখো একটা ইনফিনিটিভ, কিন্তু ও সাবজেক্টের জায়গায় বসেছে, ও একটা সাবজেক্টের জায়গায় বসেছে। ওকে, সো ইট ইজ অ্যাক্টিং লাইক দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ফল্ট। নাম্বার 2, হি লাইকস টু প্লে ক্রিকেট, object of the transitive verb. Her greatest pleasure is to dance, complement of the verb. Number 4 is the show is about to begin, it is an object of the preposition. এগুলো হচ্ছে তোমার সিম্পল ইনফিনিটিভ, যেগুলো সাধারণত নাউনের মতোই সাবজেক্টে সেন্টেন্সে কাজ করে। The next one is a gerundial infinitive, or it is also sometimes called a qualifying infinitive. What is it? It is not difficult, you know. It is used to qualify a noun, a verb, or an adjective, or also a whole sentence. So let's go into some examples. This house is to let. So it qualifies, or it's used to qualify a noun. He called to see my brother. It is used to qualify a verb. The students are anxious to learn. It is used to qualify an adjective. To tell the truth, I forgot my promise. It is used to qualify a sentence. মানে কিন্তু স্টুডেন্টদের বলি কোয়ালিফাই মানে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করে দিচ্ছে, ভার্বের সঙ্গে রিলেট করাকে কোয়ালিফাই করা বলে। ভার্বের দোষ গুণ বলা, আমরা যখন অ্যাডজেক্টিভ পড়াই বলি না, ভার্বের দোষ গুণ বলে, যুক্ত কার সঙ্গে তাকেই বলা হয় কোয়ালিফাই করা। কোয়ালিফাই করা বাংলায় বিশেষণ। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই স্যার। এইবারে আমাদের টপিকটা মোটামুটি শেষ হলো, তাহলে আমরা প্রশ্ন নিই। ওকে, একদম প্রথম যে প্রশ্নটা ম্যাডাম, সেটা বোধহয় অনেকেরই জিজ্ঞাসা থাকে, আমি সেই প্রশ্নটাই সবার আগে দিই। সেটা হচ্ছে বাঁধন সরকার বনগাঁ হাই স্কুল থেকে প্রশ্ন করেছে। বাঁধনের প্রশ্নটা দেখে নিই, খুব কমন কোয়েশ্চেন বোধহয় ম্যাম, একটু দেখুন। ইনফিনিটিভ কি শুধু টু দিয়েই বোঝানো হয়? হ্যাঁ স্যার, ইনফিনিটিভ কি শুধু টু দিয়েই বোঝানো হয়? বাঁধনের প্রশ্ন। বাঁধনের প্রশ্নের উত্তরে আমি ব্যাখ্যা একটুখানি বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দিচ্ছি। তোমার প্রশ্ন আছে ইনফিনিটিভ কি শুধু টু দিয়েই বোঝানো হয়? না, এতক্ষণ ধরে ম্যাম তো সব টু দিয়ে বললেন। এবার দেখো আমি টু বাদ দিয়ে দিচ্ছি। কিরকম আছে? আমি একটা শব্দ দিলাম লেট, আমি আর একটা শব্দ দিচ্ছি নিড, আমি আরও একটা শব্দ দিচ্ছি ডেয়ার। তো আপাতত এই তিনটে শব্দ দেখো, অদ্ভুতভাবে এদের কারোর প্রয়োজনই নেই টুকে, এরা এতটাই ইন্ডিপেন্ডেন্ট, এদেরকে টু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এদেরকে কি বলবো? এদেরকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। এই টার্মটা তোমরা একটু খেয়াল করবে, দিস ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে অ্যাকচুয়ালি এদের কোনো রকম প্রয়োজন নেই, দে ক্যান বি ইউজড উইদাউট the using of to after them. দেখা যাক একটা সেন্টেন্স, তাহলে আমরা করছি। মনে করো let her sing, খেয়াল করেছো অ্যাকচুয়ালি কিন্তু এখানে একটা আমরা টু দিলেও দিতে পারতাম, তাকে গান গাইতে দেওয়া হোক, দেওয়া হচ্ছে না, let her to sing। এরপরে দেখো need, you need not go there, তোমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হতেও পারে না, লাগছে না। তাহলে নিড ওয়ার্ডটা দেখো টু কিন্তু নিল না। ঠিক তেমনি ভাবে আমরা যদি ডেয়ার শব্দটাকে দেখি এইভাবে, ডোন্ট ডেয়ার ক্রস দ্য রিভার অন ফুট, অ্যাকচুয়ালি কিন্তু এই ডেয়ারের পরে টু একটা প্রয়োজন ছিল। তাহলে আমরা যদি এইভাবে ব্যাপারটাকে দেখতে চাই, লেটের ক্ষেত্রে লেট হার টু সিং, তার মানে কিন্তু টুটার প্রয়োজন এখানে ব্যবহার করা হলো না। ঠিক তেমনি ভাবে ইউ নিড নট গো দেয়ার, দ্যাট ইজ টু গো দেয়ার, টুর প্রয়োজন নেই। ডোন্ট ডেয়ার ক্রস দ্য রিভার অন ফুট, সেক্ষেত্রেও কিন্তু টু এর কোনো প্রয়োজন পড়লো না, তাই এদেরকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তাহলে টু ছাড়াও কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করা যায়, নিশ্চয়ই বুঝতে পারলে। হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্ন দেখে নিই। হোয়াটসঅ্যাপে পাঠানো প্রথম প্রশ্ন একবার নজর রাখি।
স্নেহা রায় প্রশ্ন করেছে বালিচক গার্লস হাই স্কুল থেকে, পশ্চিম মেদিনীপুরে। বালিচক গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নেহা রায়। আজকে আমার প্রশ্নটি হলো, হোয়াট ইজ জেরান্ডিয়াল ইনফিনিটিভ? গিভ অ্যান এক্সাম্পল। জেরান্ডিয়াল ইনফিনিটিভ জানতে চাইছে ওকে স্নেহা। স্নেহা, আই হ্যাভ ইন আমাদের যে টপিকটা পড়ানো হচ্ছিল তার মধ্যে লাস্ট পোর্শনে দেখো জেরান্ডিয়াল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভের কথা মেনশন করে দিয়েছি স্ক্রিনে, এখনো সেটা অবশ্যই আমি দেখতে পাচ্ছি। তাই সেখানে হচ্ছে একটা ইনফিনিটিভ যেটা ইউজ টু কোয়ালিফাই আ নাউন অর আ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ অর অলসো আ সেন্টেন্স। বুঝতে পারলে কি, বোঝা গেল? অর্থাৎ তুমি যদি এক্সাম্পল দেখো, দিস হাউস ইজ টু লেট, এখানে দিস হাউস হচ্ছে তোমার সাবজেক্ট, ইজ হচ্ছে তোমার ভার্ব, আর টু লেটসটা কি করছে, নাউনকে কোয়ালিফাই করছে কিন্তু এখানে। হ্যাঁ, হি কল্ড টু সি মাই ব্রাদার, হি কল্ড টু সি, এখানে হচ্ছে কল্ডকে কিন্তু কোয়ালিফাই করছে, কল্ডের সম্বন্ধে আর কিছু বলছে। কেন কল করেছিল? ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো এইভাবেই কিন্তু জেরান্ডিয়াল ইনফিনিটিভ ব্যবহার করা হয়। একজন ফোনে রয়েছে, কোনো প্রশ্ন নিয়ে কোনো ছাত্র বা ছাত্রী বন্ধু। নমস্কার, কে আছে টেলিফোনে? তিথি সম্ভবত। তিথি, হ্যাঁ তিথি, বলো তোমার প্রশ্ন। হ্যাঁ, আমি হাওড়া থেকে আকরাইল গার্লস হাই স্কুল তিথি অধিকারী। আমার প্রশ্ন হলো, এমপ্লয়েডের সঙ্গে কোন প্রেফিক্স নতুন শব্দ পাওয়া যাবে? তোমার কথাটা একটু কেটে গেল তিথি, আরেকবার যদি তোমার প্রশ্নটা করো। হ্যাঁ, এমপ্লয়েডের সঙ্গে কোন প্রেফিক্স যোগ করলে নতুন শব্দ পাওয়া যাবে? এমপ্লয়েডের সঙ্গে কোন প্রিফিক্স যোগ করলে নতুন শব্দ পাওয়া যাবে? শুনতে থাকো। এমপ্লয়েড না এমপ্লয়মেন্ট? এমপ্লয় হয় অ্যাকচুয়ালি। এমপ্লয়েড বলছি সম্ভবত। আনএমপ্লয়েড একটাই প্রিফিক্স হবে, নতুন শব্দ পাওয়া যাবে। এমপ্লয়েডের সঙ্গে আন শব্দটা যদি প্রিফিক্স ইউজ করো তাহলে কিন্তু আনএমপ্লয়েড পাওয়া যাবে। আর যদি সুমিত বলো যে শুধু এমপ্লয়, তাহলে কিন্তু দুটো ইউজ করতে পারবে, আন এমপ্লয়, ওদিকে সাফিক্স দাও একটা মেন্ট, তাহলে আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন রয়েছে, দেখে নিই। প্রশ্ন করেছে রূপম জানা, পাঁশকুড়া ব্র্যাডলি ব্রিট হাই স্কুল থেকে, পূর্ব মেদিনীপুরে। রূপমের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফাইনাইট ভার্ব অ্যান্ড অ্যান ইনফাইনাইট ভার্ব? হোয়াট আর সাফিক্স এন্ড প্রিফিক্স? দুটো প্রশ্ন, ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব আর সাফিক্স এন্ড প্রিফিক্স। রূপমের প্রশ্ন, আমি উত্তরটা নেব। দিদি একটু চলে যাব স্নেহাশিস বাবুর কাছে, কোচবিহার। কোচবিহার থেকে রয়েছেন স্নেহাশিস বাবু আমাদের সঙ্গে, স্নেহাশিস দত্ত চৌধুরী। ক্লাস 8 এর রূপম জানা জানতে চেয়েছো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফাইনাইট ভার্ব অ্যান্ড অ্যান ইনফিনিটিভ। এক্সাম্পলের থ্রুতে আমরা প্রথমে বোঝাই, হি সিংস ওয়েল, উই লাইক ক্রিকেট। এখানে আমরা এই ক্রিয়াপদ দুটো নিচে আন্ডারলাইন করে বোঝাতে চাইছি, a finite verb is limited by the person and number of the subject. He sings, third person singular এখানে আছে, এখানে first person plural আছে, এখানে like হয়েছে। ফাইনাইট ভার্বের বাংলাটা আমরা জানি সমাপিকা ক্রিয়া, অর্থাৎ অর্থগুলো এখানে স্পষ্ট হয়, পরিষ্কার হয়ে যায়, কমপ্লিট হয় অর্থটা। এখানে ডান হাতে আমরা দেখতে পাচ্ছি, I wanted to meet him, we went to play। এখানে ইনফিনিটিভ, তার মানে হচ্ছে ইনফিনিটিভ মানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে not limited by the person and number of the subject, remains unchanged in tenses and is preceded by the marker to। এই ক্রিয়াপদগুলোর সামনে টু আছে, এই অর্থগুলো ইনফিনিট করে দিচ্ছে, অর্থাৎ এখানে কমপ্লিশনের সেন্সটা নেই। আই ওয়ান্টেড টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চেয়েছিলাম। whether the meeting was possible এটা এখানে বলা নেই। we went to play, খেলতে আমরা গিয়েছিলাম, কিন্তু খেলাটা হয়েছিল কিনা এখানে বলা নেই। রূপমের আরেকটা প্রশ্ন, হোয়াট আর প্রিফিক্স অ্যান্ড সাফিক্স? প্রিফিক্স এই শব্দটা শুরুতেই আমরা অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি, প্রি মানে বিফোর, ফিক্স অ্যাডিশন, ইকুয়ালি সাফিক্স, সাফ মানে আফটার, তার সাথে ফিক্স অ্যাডিশন। অর্থাৎ কিছু শব্দ পার্টিকেল যখন অ্যাডিড হয় কোনো একটা বেস ওয়ার্ডের সামনে, তখন কি হয়, ধরো এক্সট্রার সাথে আমরা লিখছি অর্ডিনারি, এক্সট্রার সাথে অর্ডিনারি যখন আমরা যুক্ত করছি, দ্য ওয়ার্ড বিকামস এক্সট্রা অর্ডিনারি, ইটস কল্ড দ্য ডেরিভেটিভ। অর্থাৎ মূল ওয়ার্ডটা বেস ওয়ার্ডের সাথে সামনে যখন একটা পার্টিকেল যুক্ত হচ্ছে, তখন সেটা নতুন একটা শব্দ গঠনে সাহায্য করছে। অ্যান্টির সাথে ধরা যাক, অ্যান্টির সাথে অ্যান্টিসেপটিক, ধরা যাক অ্যান্টি অ্যালার্জিক, এরকম। ডিজের সাথে ধরা যাক অ্যাপিয়ার, ডিজ অ্যাপিয়ার, ডিসঅ্যাডভান্টেজ, এরকম। একইভাবে সাফিক্স আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে যখন একটা গ্রুপ অফ লেটার্স অ্যাডেড হচ্ছে শেষে টু ফর্ম আ নিউ ওয়ার্ড অর আ ডেরিভেটিভ, ধরা যাক পিসফুল, পিসফুল তার সাথে ট্রুথফুল এরকম হতে পারে। ধরো এন্টারটেনমেন্ট, ধরা যাক চাইল্ডহুড। এভাবে শুরুতে যখন একটা শব্দের শেষে যখন কিছু পার্টিকেল যুক্ত হয়ে একটা নতুন ডেরিভেটিভ গঠন করছে বেসে একটা বেস ওয়ার্ডের সাথে, তখন সেটাকে বলছি আমরা সাফিক্স।
আমাদের ক্লাস 8 এর যে গ্রামারের প্রশ্ন ছিল আজকে সেটাও শেষ হলো। অ্যাসাইনমেন্টে চলে যাই এই চ্যাপ্টারের জন্য। একদম প্রথম অ্যাসাইনমেন্টে চোখ রাখবো। অ্যাসাইনমেন্টে শুরু করার আগে শুধু বলে দিই স্টুডেন্টের জন্য যে সরাসরি টিভি স্ক্রিন থেকে ছবি তুলে নিলে মনে হয় ভালো হয়, এত দ্রুত তোমাদের পক্ষে লেখা মুশকিল। ফর্ম ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্সেস, অ্যাসাইনমেন্ট 1 দেওয়া রয়েছে স্ক্রিনে ওয়ার্ডগুলো। অ্যাসাইনমেন্ট 2, use appropriate suffixes with the words in the bracket and fill in the blanks with the new words. Assignment 3, use the given words as infinitives in sentences of your own. বেশ কয়েকটি ভার্বের ইনফিনিটিভ ভার্বের তালিকা রয়েছে ফাইনাইট ভার্বের সঙ্গে। অ্যাসাইনমেন্ট 3, অ্যাসাইনমেন্ট 4 এ চোখ রাখবো। জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস উইথ ইনফিনিটিভস। 4 নম্বর অ্যাসাইনমেন্ট। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ম্যাডাম এবং স্যার, অর্থাৎ সুদেষ্ণা বসাক বন্দ্যোপাধ্যায় এবং শুভদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, ক্লাস 7 এবং 8 এর ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের আজকের বিষয়। আগামীকালের বিষয় সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, জুনিয়র ক্লাসরুমে আগামীকাল থাকছে ক্লাস 5 এবং 6 ঠিক সকাল 10টায়। বিষয় থাকছে গণিত। পঞ্চম শ্রেণীর টপিক থাকছে একটা গোটা বা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। আর ষষ্ঠ শ্রেণীর গণিতের বিষয় থাকছে শতকরা। তোমাদের প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে দাও আজকেই দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইমেইল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, যে কোনোভাবে তোমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারো। আগামীকাল আমাদের প্রোগ্রাম চলাকালীনও তোমরা প্রশ্ন করতে পারো, যদি আজকে মেইল বা অন্য কোনো মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠাতে না পারো। 03340594020 এবং 03340594023 নাম্বার, এই দুটি নাম্বার স্ক্রিনে রয়েছে, এখানে এসে কালকে তোমাদের প্রশ্ন জানাতে পারো। যে যে প্রশ্নের উত্তর পাওয়া গেল না, তোমরা প্রশ্ন পাঠিয়েছিলে সময়ের অভাবে বা অন্য কোনো কারণে উত্তর দেওয়া গেল না, সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এবং সমস্ত মডেল কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য www.banglarshikha.gov.in এ চোখ রাখো। একটা ছোট বিরতির পরে থাকছে দিনে অন্যান্য সেরা সমস্ত বাছাই করা খবর এবং থাকছে সমস্ত খবরের হেডলাইন্স এবং অবশ্যই থাকছে স্কুল, অর্থাৎ ক্লাস 9, 10, 11 এবং 12 এর জন্য আমাদের পরবর্তী ক্লাসরুম। ক্লাস 5 থেকে 8 শেষ করলাম, এরপরে 9, 10, 11, 12 এর জন্য স্কুল। সঙ্গে থাকো, দেখতে থাকুন জি 24 ঘন্টা।